পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সম্মুখের হলঘরে জন ছয়েক বাঙালি মোটঘাট লইয়া বসিয়া আছে। জগদীশবাবু ইতিমধ্যেই তাহাদের টিনের তোরঙ্গ ও ছোট বড় পুটলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়াছেন। শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে তাহাকে আর একটি ঘরে আটকাইয়া রাখা হইয়াছে। ইহারা সকলেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিল। সেখানের জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। ইহাদের নাম ধাম ও বিবরণ লইয়া ও সঙ্গের জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইলে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। লোকটি কাশিতে কাশিতে আসিল। অত্যন্ত ফর্সা, রং রৌদ্রে পড়িয়া যেন তামাটে হইয়াছে। বয়স ৩০-৩২-এর অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখাইল। এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল। সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই। ভিতরে কি একটা দুরারোগ্য রোগের সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটিয়াছে। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। সেই চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রবাহীন, এ সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা। অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে, ভয় হয় এখানে খেলা চলিবে না। সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। ইহারই কোনো অতল তলে তাহার ক্ষীণ প্রাণ শক্তিটুকু লুকানো আছে। মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না। কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়া আছে। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল। সহসা নিমাইবাবু তাহার বেশভূষার বাহার ও পরিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকৃষ্ট করিয়া সহাস্যে কহিলেন, বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ 16 আনাই বজায় আছে, তা স্বীকার করতে হবে। কি বলো অপূর্ব? লাইনটা দাগিয়ে রাখো, বুঝে নাও। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল, মানে তিনি প্রবেশ করলেন। তার বাড়ি, ওই বললাম আমি একটু কানেক্ট করে দিই, তার বাড়িতে চুরি হয়েছে, ঘরে চুরি হয়েছে, সে খবর দিতে এসেছিল। সামনের হলঘরে জনা ছয়েক বাঙালি মোটঘাট লইয়া বসে আছে। কেন? নিমাইবাবু জগদীশবাবুর কাছে খবর ছিল, ওই যে বললাম পলিটিক্যাল সাসপেক্ট, যে বিপ্লবী এদিকে আসতে পারে মেবি। জগদীশবাবু ইতিমধ্যেই তাহাদের টিনের তোরঙ্গ মানে ট্রাঙ্ক ও ছোট বড় বোটলে গলিয়া তদারক শুরু করিয়া দিলেন। মানে ব্যাপারটা কেমন? ধরো হাবড়া থানার কাছে খবর আসলো বা জিআরপির কাছে খবর আসলো যে ধরো জঙ্গি তোমার শিয়ালদা স্টেশনে এসছে, তাহলে সে কোথায় কোথায় যেতে পারে? সে ক্যানিং যেতে পারে, রানাঘাট যেতে পারে, কৃষ্ণনগর যেতে পারে, বনগাঁ আসতে পারে, নামখানা যেতে পারে। তার কাছে সব সম্ভব, যে কোনো ট্রেনে চেপে বসলেই হয়ে গেল। সঙ্গে সঙ্গে বিভিন্ন স্টেশনে জিআরপি কী করবে, বিভিন্ন স্টেশনে একদম খবর ইনফর্ম করে দেবে। শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে তাহাকে আরো একটি ঘরে আটকাইয়া রাখা হইয়াছে। ইহারা সকলেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানি তেলের খনির কারখানায় মিস্ত্রি কাজ করিতেছিল। সেখানে জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। ইহাদের নাম ধাম ও বিবরণ লইয়া ও সঙ্গে জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়ে দেওয়া হইলে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। তার সামনে হাজির করা হলো। লোকটি কাশিতে কাশিতে আসিল। অত্যন্ত ফর্সা, রং রৌদ্রে পুড়িয়া যেন তামাটে হইয়াছে। অত্যন্ত ফর্সা, কিন্তু রৌদ্রে পুড়ে যেন তামাটে হয়ে গেছে। বয়স ৩০-৩২-এর অধিক নয়, ৩০-৩২-এর বেশি নয়, কিন্তু ভারী রোগা দেখাইল। এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল। সহসা আশঙ্কা হয়, সহসা ভয় হয়
সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই। ভিতরে কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটিয়াছে। মানে কি যেন ভিতরে একটা হচ্ছে যে দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটছে, মানে প্রচন্ড রোগা। তাহলে কিভাবে বিপ্লবীরা কত কষ্ট করে মানে ওই শরীরটাকে এইরকম করে রেখে দিয়েছে, ভাবো, নিজে খেয়ে না খেয়ে। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি দাগাও অপূর্বর মনে হচ্ছে। আচ্ছা, সহসা আশঙ্কা হয় কি সংসারে মেয়াদ বোধ করি বেশি দিন নেই, এমন চেহারা বেশি দিন মনে হয় বাঁচবে না। আমি আবার বলছি, বিপ্লবীরা নিজেদের কথা কিন্তু কোনোদিন ভাবেনি, দেশের কথা ভেবেছে। বিপ্লবে সামিল হওয়ার জন্য দেখো নিজেদের শরীরটাকে তো মেনটেন করতে হচ্ছে। আর রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, সব লুকানো যায়, চোখ তো লুকানো যায় না। সে চোখ তো কথা বলে, কিন্তু সেই চোখ বোঝার ক্ষমতা নিমাই বাবু জগদীশ বাবুর ছিল না। আদতে আসলে তাদের কোনো দূরদৃষ্টি ছিল না, দূরকে দেখার দৃষ্টি তাদের ছিল না। সে চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রবাহীন, সেই চোখ ছোট না বড়, গোল, সে তার দীপ্তি আছে না দীপ্তি নেই, এ সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা। ওইসব বিবরণ দিতে যাওয়াই বৃথা। অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে, ভয় হয় এখানে খেলা চলিবে না। বলছে সেই চোখ কি গভীর জলাশয়ের মতো, গভীর জলাশয়ের পাশেই তুমি যদি খেলা করো ভয় হয় যে পড়লে কিন্তু হয়ে গেল। তাই বলছে অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে, ভয় হয় এখানে খেলা চলিবে না। সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন, সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। ইহারই কোনো অতল তলে তাহার ক্ষীণ প্রাণ শক্তিটুকু লুকানো আছে, ইহারই কোনো অতল তলে তার ক্ষীণ প্রাণ শক্তিটুকু লুকানো আছে, তার ক্ষীণ প্রাণ শক্তিটুকু লুকানো আছে। মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না, কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়ে আছে, আর কেবল এই জন্যই যেন সে আজও বেঁচে আছে। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল। সহসা নিমাইবাবু তাহার বেশ ভূষার বাহার ও পরিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকৃষ্ট করিয়া সহাস্যে কহিলেন, বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ 16 আনাই বজায় আছে, তা স্বীকার করতে হবে। কি বলো অপূর্ব, দাগিয়ে নাও। বলছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, তা স্বীকার করতে হবে। কি বলো অপূর্ব, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ তার কিন্তু 16 আনাই বজায় আছে, তা অবশ্যই স্বীকার করতে হবে। মানে টিচ করছে যে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ বজায় আছে। কি বলো অপূর্ব। এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। এতক্ষণে কি করলো অপূর্ব, তার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। তাহার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল, কিন্তু ঘাড় ও কানের দিকে নাই বলিলেই চলে, কিন্তু ঘাড় ও কানের দিকে সেই চুল নেই বললেই চলে। এমনই ছোট করিয়া ছাটা, মাথায় চেরা সিথি, অপর্যাপ্ত মানে পর্যাপ্ত নয়, তৈল নিষিক্ত মানে তেল দেওয়া, কঠিন রুগ্ন কেশ হইতে নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিয়াছে। আর কঠিন রুগ্ন মানে রাফ কেশ, মানে চুল থেকে লেবুর তেলের গন্ধে ঘর ভরে উঠেছে, মানে তেল এমন দিয়েছে শ্যাম্পু টাম্পু করেন গন্ধ বেরোচ্ছে। গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, সিল্কের পাঞ্জাবি পরা রামধনু রঙের, দাগিয়ে নয় পুরোটাই যেটা পুরো মুখস্থ রাখতে হবে। তাহার বুক পকেট হইতে বাঘ আঁকা একটা রুমালের কিয়দ অংশ দেখা যাইতেছে, কিছুটা অংশ দেখা যাচ্ছে। উত্তরীয়ের কোনো বালাই নেই। উত্তরীয় মানে কি জানো তো, যে গলায় যে বিভিন্ন মঞ্চে সম্মান দেওয়ার জন্য পরানো হয় না, উত্তরীয়ের কোনো বালাই নেই। পরনে বিলাতি মিলের কালো মকমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, পায়ে সবুজ রঙের ফুল মোজা, হাঁটুর ওপরে লাল ফিতা দিয়া বাঁধা, বার্নিশ করা পামসু, তলাটা মজবুত ও টেকসই করিতে আগাগোড়া লোহার নাল বাঁধানো, হাতে একগাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি,
কয়দিনের জাহাজের ধকলের সমস্তই নোংরা হইয়া উঠিয়াছে। ইহার আপাদমস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল, কাকাবাবু, এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞাসা না করেই ছেড়ে দিন। যাকে খুঁজছেন সে যে এ নয়, তার আমি জামিন হতে পারি। বিষয়টা বোঝার চেষ্টা করুন। দাগি না বলছে, কাকাবাবু, আপনি যাকে খুঁজছেন সে যে এ নয়, তার আমি জামিন হতে পারি। অপূর্ব নিজে বলছে। অপূর্ব কিন্তু জানি এই সেই বিপ্লবী। তাহলে অপূর্ব কি দেখে চিনতে পারলো আমি আরেকবার বলে দিই, সেটা হচ্ছে ওই চোখ দেখে। তবুও সে বলছে এ যে সে নয়, আমি তার জামিন হতে পারি, আপনি ছেড়ে দিন একে। এমন পোশাক আশাকের কারণ কি? এমন বেশের ধারণের কারণ কি? ইন্ডিয়ান না, ওয়েস্টার্ন না, একটা মিক্সচার এমন ড্রেস করলো যা দেখে কোনো মতেই বোঝার উপায় নেই প্রকৃতপক্ষে তিনি কি চান, কোথায় যাচ্ছেন, এটসেট্রা। নিমাই বাবু চুপ করিয়া রহিলেন। অপূর্ব কহিল, আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। দাগিয়ে নাও। অপূর্ব সব জেনেও কিন্তু কোনো ভয় পাচ্ছে না। বলছে, আপনি যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভাবুন। মানে আরো জোরালো করছে নিজের কথাটাকে। নিমাই বাবু হাসিয়া ঘাড় নাড়িলেন, কহিলেন, তোমার নাম কি হে? আগে গিরিশ মহাপাত্র। একদম মহাপাত্র। তুমিও তেলের খনিতেই কাজ করছিলে না? এখন রেঙ্গুনেই থাকবে। তোমার বাক্স, বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে। দেখি তোমার ট্যাকে এবং পকেটে কি আছে। ট্যাগ কি? যিনি ফুল বিক্রি করেন, যিনি সবজি বিক্রি করেন, তার কোমরের সঙ্গে বাটুয়া, ওই একটা কাপড়ের থলি টাইপের থাকে, ওটাকে ট্যাগ বলে। দেখি তোমার ট্যাগ ও পকেটে কি আছে। পকেট তো জানিসই। বোঝা গেল? গিরিশ মহাপাত্র একটা জিনিস এই পেজ থেকে মনে রাখবে, গিরিশ মহাপাত্রের চোখ গভীর জলাশয়ের মতো, আর এই জলাশয়ের গভীরে রয়েছে তার প্রাণ শক্তি। চেহারার ওরকম বর্ণনা হলে হবে কি করে, মানে হলেও কি, প্রাণ শক্তি কিন্তু তীব্র থেকে তীব্রতর। ওই জন্যই তার বেঁচে থাকা, এটা মাথায় রেখে দিও। তাহার ট্যাগ হইতে কি কি পাওয়া যায় দাগিয়ে রাখো। একটা টাকা, গন্ডা 6 পয়সা বাহির হইল। আর পকেট থেকে কি কি পাওয়া যায় দাগিয়ে রাখো। লোহার কম্পাস, মাপ করিবার কাঠের একটা ফুট রুল, মানে স্কেল, ফুটের যে স্কেল, কয়েকটা বিড়ি, ফুট রুল আছে, ফুট রুলই লিখবে, একটা দেশলাই, একটা গাজার গলিকা বাহির হইয়া পড়িল। এমন ভাবে যে শেপটা দেওয়া হয়েছে, এখানেই তোমরা দেখতে পাবে। এরপরেই রয়েছে নেশার দ্রব্য রয়েছে, কিন্তু নেশা করেন না, মানে কোনোভাবে যেন ধরতে না পারে যে এই। নিমাইবাবু কহিলেন, তুমি গাঁজা খাও? লোকটি অসংকোচে জবাব দিল, আগে না। তবে বস্তুটি পকেটে কেন? আগে পথে কুড়িয়ে পেলাম, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। জগদীশ বাবু এই সময় ঘরে ঢুকিতে নিমাইবাবুর হাসিয়া কহিলেন, দেখো জগদীশ, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি। যদি কারো কাজে লাগে তাই গাজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন। ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, গাঁজা খাবার সমস্ত লক্ষণই তোমাতে বিদ্যমান বাবা, বললেই পারতে খাই, কিন্তু কদিনই বা বাঁচবে, এই তো তোমার দেহ, আর খেও না, বুড়ো মানুষের কথাটা শুনো। বলছে, আর খেও না, বুড়ো মানুষের কথাটা শুনো। মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলিল, আগে না মাইরি, খাইনি, তবে ইয়ার বন্ধু কেউ তৈরি করে দিতে বললে দি, এই মাত্র, নইলে নিজে খাইনি। বলছে, বন্ধু কেউ বললে তৈরি করে দিই, নইলে খাইনি। জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন, দয়ার সাগর, পরকে সেজে দি, নিজে খাইনি, মিথ্যাবাদী কোথাকার। অপূর্ব কহিল, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু। নিমাইবাবু উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র। কি বলো জগদীশ, পারে তো? জগদীশ সম্মতি জানাইলে কহিলেন, কিন্তু নিশ্চয়ই কিছুই বলা যায় না ভায়া, আমার মনে হয় এ শহরে আরো কিছুদিন নজর রাখা দরকার। রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো,
সে যে বর্মা এসেছে এ খবর সত্য, দাগিয়ে নাও। বলছে রাত্রের মেল ট্রেনটার প্রতি দৃষ্টি রেখো, সে যে বর্মা এসেছে এই খবর কিন্তু সত্য। জগদীশবাবু কহিলেন, তা হতে পারি, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু। নেবুর তেলের গন্ধে বেটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে, তাহলে জানোয়ার কে বুঝতে পারছো তো? জগদীশবাবু ওই এই ব্যক্তিটিকে জানোয়ার বলছে, কিন্তু প্রকৃত জানোয়ার তো এই মানুষগুলো যারা দেশের লোককে ধরছে, দেশের স্বাধীনতা ফিরিয়ে আনবার জন্য যারা লড়াই করছে শুধুমাত্র কয়েকটা টাকার বিনিময়ে। জগদীশবাবু নিমাইবাবু তো এই দেশেরই সন্তান, শুধু চাকরি করছে, টাকা উপার্জন করছে, আর এই বিপ্লবীদেরকেই ধরছে। বড় বাবু হাসিতে লাগিলেন। তাহলে বড় বাবুকে নিমাইবাবু। অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া আসিল এবং প্রায় তাহার সঙ্গে সঙ্গেই মহাপাত্র তাহার ভাঙা টিনের তোরঙ্গ ও চাটাই জড়ানো ময়লা বিছানায় বান্ডিলে বগলে চাপিয়া ধীর মন্থর পদে, মানে ধীরে ধীরে উত্তর দিকে রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল। আশ্চর্য এই যে, এ লাইনটা দাগাও, লাইনটাতে প্রশ্ন আসে, আশ্চর্য ঘটনাটা কি? এত বড় সব্যসাচী ধরা পড়িল না। আশ্চর্য ঘটনা মানে এই যে আগের যে ঘটনাগুলো বললাম, কোনো দুর্ঘটনা ঘটিল না, এমন সৌভাগ্যকেও অপূর্ব মনে যেন গ্রাহ্যই করিল না। বাসায় ফিরিয়া দাড়ি গোপ কামানো হইতে শুরু করিয়া সান্ধানিক, মানে ওই যে দীক্ষা দীক্ষা নিলে যে আহ্নিক করে না, গুরুদেবের নাম করে, স্নানাহার, পোশাক পরা, অফিসে যাওয়া প্রভৃতি নিত্য কাজগুলোয় বাধা পাইল না সত্য, কিন্তু ঠিক কি যে সে ভাবিতে লাগিল তাহার নির্দেশ নাই। অথচ চোখ কান ও বুদ্ধি তাহার সাংসারিক সকল ব্যাপার হইতেই একেবারে যেন বিচ্ছিন্ন হইয়া কোনো এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া লাগিল। বোঝার চেষ্টা করো, হইয়া রহিল। অপরিজ্ঞাত মানে অজানা রাজবিদ্রোহী, যেহেতু বিপ্লবী তাই সেহেতু ইংরেজদের কাছে সে রাজবিদ্রোহী হবে, এটাই স্বাভাবিক। তার চিন্তাতেই ধ্যানস্থ হয়ে থাকলো। সব কাজই করলো, কোনো কাজ বন্ধ নেই, কিন্তু সেই চিন্তা করছে কিন্তু সেই গিরিশ মহাপাত্রের, অর্থাৎ সব্যসাচী মল্লিকের। এই অত্যন্ত অন্যমনস্কতা তলোয়ার কর লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? বোঝার চেষ্টা করো। অ্যাকাউন্টেন্ট তলোয়ার কর সে অপূর্বের খুব ভালো চায়, তা বলছে আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন? আপনি এরকম অন্যমনস্ক কেন? বোঝার চেষ্টা করো। এই প্যারাটার আগে দেখো অনেকটা গ্যাপ, তার মানে এই আগেরটা কিন্তু টোটালটাই ফ্ল্যাশব্যাক। সেই থানা থেকে এসছে, থানা থেকে আসার পরের মুহূর্ত এইটা। এই প্যারাটার আগেরটা পুরো থানার মুহূর্ত, তাই দেখো মাঝে একটা বড় গ্যাপ মানে বুঝিয়ে দেয় যে বিষয়টা চেঞ্জ হলো। আগের টপিকটা ছিল থানা, আর এই টপিকটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট তলোয়ার করের সঙ্গে অপূর্বর কনভারসেশন। সে তো জানে না, তাই সে বলছে বাড়ি থেকে চিঠি কিছু পেয়েছেন? কই না। বাড়ির খবর সব ভালো তো? অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কহিল, যতদূর জানি সবাই ভালোই তো আছেন। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। টিফিনের সময় উভয়ে একত্রে বসিয়া জলযোগ করিত, খাওয়া দাওয়া করত। রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছিলেন, রিকোয়েস্ট করেছিলেন, যতদিন তাহার মা কিংবা বাটির কোনো আত্মীয়া নারী এদেশে আসিয়া বাসার উপযুক্ত ব্যবস্থাদি না করেন, ততদিন এই ছোট বহিনের হাতে তৈরি যৎসামান্য মিষ্টান্ন প্রত্যহ তাকে গ্রহণ করিতে হইবে। যতদিন তার মা বা বাসায় কেউ না আসে ততদিন ছোট বোনের হাতেই তাকে খেতে হবে। অপূর্ব রাজি হইয়াছিল। আফিসের একজন ব্রাহ্মণ পিয়াদা এই সকল বহিয়া আনিত। আজও সে নিরালা পাশের ঘরটায় ভোজ্য বস্তুগুলি যখন সাজাইয়া দিয়া গেল, তখন আহারে বসিয়া অপূর্ব নিজেই কথা বাড়িল। কাল তাহার ঘরে চুরি হইয়া গেছে, সমস্তই যাইতে পারিত, কেবল উপরে সেই খ্রিস্টান মেয়েটির কৃপায় টাকা কড়ি ছাড়া সমস্তই বাঁচিয়াছে। সে চোর তাড়াইয়া দরজায় নিজের তালা বন্ধ করিয়াছে। আমি বাসায় পৌঁছলে চাবি খুলিয়া দিয়া অনাহত আমার ঘরে ঢুকিয়া ছড়ানো জিনিসপত্র গুছাইয়া দিয়াছে। সমস্ত ফর্দ করিয়া কি আছে আর কি গেছে তার এমন নিখুঁত হিসাব করিয়া দিয়াছে যে বোধ হয়
তোমার মতো পাশ করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও বিস্ময়কর। বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে আজ যে কেউ আছে মনে হয় না তলোয়ারগড়। তাছাড়া এত বড় বন্ধু, বিপদে সাহায্য করেছে তাই বন্ধু। রামদাস কহিল, তারপর? অপূর্ব বলিল, তেওয়ারি ঘরে ছিল না, বর্মায় নাচ দেখতে ফয়ায় গিয়েছিল। ইত্যব্যসারে এই ব্যাপার বলছে। অপূর্ব বলিল যে তেওয়ারি ঘরে ছিল না, ফয়ায় গিয়েছিল নাচ দেখতে, আর সেই সময় এই বিষয়। তার বিশ্বাস এ কাজ ও ছাড়া আর কেউ করেনি। আমারও অনুমান কতকটা তাই। ওই মেয়েটি কি বলছে, খ্রিস্টান মেয়েটি, যে তেওয়ারি এর সঙ্গে যুক্ত ছিল, চুরির সঙ্গে। আমারও তাই, অপূর্ব তাই বলছে, আমারও তাই বিশ্বাস। চুরি না করুক, সাহায্য করেছে, চুরি না করলেও সাহায্য করেছে চুরি করতে। তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে, কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলে, এমন তামাশা দেখালে যে ও কথা আর মনেই হলো না। এখন ভাবছি তাকাও, কে কি ভাবছে? যা গেছে তা যাক, তাদের চোর ধরে দিয়ে আর কাজ নেই। তারা বরঞ্চ এমনই ধারা বিদ্রোহী ধরেই বেড়াক। এই বলিয়া তাহার গিরিশ মহাপাত্র ও তাহার পোশাক পরিচ্ছদের বাহার মনে পড়িয়া হঠাৎ হাসির ছটায় যেন দম আটকাইবার উপস্থিত হইল। হাসি থামিলে সে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী বিলাতের ডাক্তার উপাধ্যায়ধারী রাজশত্রু মহাপাত্রের স্বাস্থ্য ও তাহার শিক্ষা ও রুচি, তাহার বল বীর্য, তাহার রামধনু রঙের জামা, সবুজ রঙের মোজা ও লোহার নাল ঠোকা পামসু, তাহার নেবুর তেলের গন্ধবিলাস, সর্বোপরি তাহার পরহিতায় গাজার কলিকাটি আবিষ্কারের ইতিহাস সবিস্তারে বর্ণনা করিতে করিতে তাহার উৎকট হাসির বেগ কোনো মতে আরো একবার সংবরণ করিয়া শেষে কহিল, তলোয়ারকর, মহা হুঁশিয়ার পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহাম্মক হতে বোধ করি কেউ কখনো দেখেনি। এরা এত নির্বোধ আহাম্মক হতে কেউ কখনো দেখেনি। অথচ গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পিছনে ছোটাছুটি করে অপব্যয় করলো। সরকারের কত টাকা এই বুনো হাঁস ধরার পিছনে তারা নষ্ট করে ফেললো। রামদাস হাসিয়া কহিল, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, আপনার চোর ধরে দেবার জন্য এরা নেই। আচ্ছা, এটা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? অপূর্ব কহিল, হ্যাঁ। তাছাড়া আমার বড় লজ্জা এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়, আমার পিতার বন্ধু, বাবাই একদিনে চাকরি করে দিয়েছিলেন। রামদাস কহিল, তাহলে আপনাকেই হয়তো আরো একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু কথাটা বলিয়া ফেলিয়া সেই একটু অপ্রস্তুত হইয়া চুপ করিল। আত্মীয় সম্বন্ধে এরূপ একটা মন্তব্য প্রকাশ করা হয়তো শোভন হয় নাই। অপূর্ব তাহার মুখের প্রতি চাহিয়া অর্থ বুঝিল, কিন্তু এই ধারণা যে সত্য নয় ইহাই সতেজে ব্যক্ত করিতে সে জোর করিয়া বলিল, আমি তাকে কাকা বলি, আমাদের তিনি আত্মীয় শুভাকাঙ্ক্ষী, কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তো তিনি আপনার নন। বরঞ্চ যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন তিনি ঢের বেশি আমার আপনার। বলছে কাকা বলি, মানে আলটিমেটলি অপূর্বর বাবা তো চাকরি করে দিয়েছিলেন, কিন্তু আমার দেশের লোক যারা দেশকে স্বাধীন করার জন্য লড়াই করছে তারা আমার কাছে অনেক বেশি আপনার নিজের। রামদাস মুচকে একটু হাসিয়া কহিল, বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে। মানে তুমি যেসব কথা বলছো এসব কথা বলার দুঃখ আছে। ইংরেজ বিরোধিতা করছো, যে কোনো সময় বিপদে পড়তে পারো। অপূর্ব কহিল, থাকে তাই নেব, কিন্তু তাই বলে তলোয়ারকর শুধু কেবল আমাদের দেশে নয়, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো যুগে যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করবার চেষ্টা করেছে তাকে আপনার নয় বলবার সাধ্য আর যার থাক আমার নেই। এইবার বুঝতে পারছো অপূর্ব কিভাবে বিপ্লবী হয়ে উঠেছিল। পৃথিবীর যে কোনো দেশে যে কোনো মানুষ তার দেশকে স্বাধীন করবার জন্য যে লড়াই করেছিল আমি তার পাশে আছি, আপনার নয় বলার সাহস আমার নেই। বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার তীক্ষ্ণ এবং চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। মনে মনে বুঝিল কি কথা আসিয়া পড়িতেছে, কিন্তু সামলাইতে পারিল না। বলিল, তোমার মতো সাহস আমার নেই, আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারে দণ্ড ভোগ করার অপমান আমাকে কম বাজে না রামদাস। এই যে যা অবিচার করা হয়েছে সেই দণ্ড আমায় কম বাজে না রামদাস।
বিনা দোষে ফিরিঙ্গি ছোড়ারা আমাকে যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিলে এবং এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম, তখন সাহেব স্টেশন মাস্টার কেবলমাত্র আমাকে দেশি লোক বলেই দেশের স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দিলে। তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ারকর। এমন তো নিত্য নিয়তই ঘটছে। আমার মা, আমার ভাই বোনকে যারা এইসব সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায়, তাদের আপনার বলে ডাকবার যে দুঃখই থাক আমি আজ মাথায় তুলে নিলাম। রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল। বলিল, কই এ ঘটনা তো আমাকে বলেননি। রামদাসের খুব খারাপ লাগলো। অপূর্ব কহিল, বলা কি সহজ রামদাস? বলে, বলা কি সহজ? নিজের দেশে নিজে অপমানিত হচ্ছি। হিন্দুস্তানের লোক সেখানে কম ছিল না, কিন্তু আমার অপমান কারো কাছে বড় হয়ে ঠেকলো না। মানেটা বোঝা যাচ্ছে তো? বলছে হিন্দুস্তানের লোক সেখানে কম ছিল না, কিন্তু আমার অপমান কারো গায়েই ঠেকলো না। এমনই তাদের অভ্যাস হয়ে গেছে, যে কারণে ভাঙার গান লিখতে হলো কাজী নজরুল ইসলামকে। কে সে মালিক, কে সে রাজা, কে দেয় সাজা, মুক্ত স্বাধীনে সত্য কে রে। ওরা রাজা নাকি যে ওরা আমাদের সাজা দেবে? মানুষ তো অলরেডি বিশ্বাস করে বসে আছে। লাঠির চোটে আমার যে হাড় পাজরা ভেঙে যায়নি, এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল। তোমাকে জানাবো কি, মনে হলো দুঃখে, লজ্জায়, ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যাই। আরে তখনই তো প্রতিবাদের দরকার ছিল। প্রতিবাদ করলেই তো সমস্যার সমাধানটা হবে আলটিমেটলি। রামদাস চুপ করিয়া রহিল, কিন্তু তাহার দুই চোখ ছলছল করিয়া আসিল। তাহার দু চোখ কি হচ্ছে? ছলছল করে উঠছে। সম্মুখের ঘড়িতে 3টে বাজিতে সে উঠিয়া দাঁড়াইল। বোধহয় কি একটা বলিতে গেল, কিন্তু কিছুই না বলিয়া হঠাৎ হাত বাড়াইয়া অপূর্ব ডান হাতটা টানিয়া লইয়া একটা চাপ দিয়া নিঃশব্দে নিজের ঘরেই চলিয়া গেল। মানে কিছুটা বলতে যাচ্ছিল আর বলতে পারলো না, ডান হাতটা চাপ দিয়ে চলে গেল। মানে আর কিছু বলে তো অপূর্বকে লাভ নেই, এবং অপূর্ব যা বললো তার খুব খারাপ লাগলো। সেই দিন বিকালে অফিসের ছুটি হইবার পূর্বেই বড় সাহেব একখানা লম্বা টেলিগ্রাম হাতে অপূর্বর ঘরে ঢুকিয়া কহিলেন, আমাদের ভামর অফিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না। ম্যান্ডাল, সোয়েবো, মিথিলা এবং এদিকে প্রোম সবকটা অফিসেই গোলযোগ ঘটছে। লাগাও। আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আসো। আমার অবর্তমানে সমস্ত ভারীতে তোমার একটা পরিচয় থাকা চাই। সুতরাং বেশি দেরি না করে কাল পরশু যদি একবার। অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল, আমি কালই বার হয়ে যেতে পারি। দাগিয়ে নাও। বস্তুত নানা কারণে রেঙ্গুনে তাহার আর এক মুহূর্ত মন টিকিতেছিল না। উপরন্তু এই সূত্রে দেশটাও একবার দেখা হইবে, অতএব যাওয়াই স্থির হইল। পরদিনই অপরাহ্ন বেলায় সুদূরে ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করিয়া সে ট্রেনে চাপিয়া বসিল। সঙ্গে রহিল আরদালি। আরদালিকে পদস্থ কর্মচারী, অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা। আরদালি মানে জানো তো কি? পিয়ন। আর ওই আজ্ঞাবাহক আর কি, সমস্ত আজ্ঞা টাজ্ঞা বাহন করবে আর কি। আর পাইক সংবাদ বাহক দূত বা চাপরাশি, পেয়াদা যাই বলো। তেওয়ারি খবরদারির জন্য বাসাতেই রহিল। পা ভাঙা সাহেব হাসপাতালে পড়িয়া, সুতরাং তেমন আর কোনো ভয় নেই। বিশেষত এই রেঙ্গুন শহরটা বরং সহিয়াছিল, কিন্তু আরো অজানা স্থানে পা বাড়াইবা তাহার প্রবৃত্তি ছিল না, ইচ্ছা ছিল না। তলোয়ারগড় তেওয়ারির পিঠ ঠুকিয়া দিয়া সাহস দিয়া কহিল, তোমার চিন্তা নেই ঠাকুর, কোনো কিছু হলেই অফিসে গিয়ে আমাকে সংবাদ দিও। গাড়ি ছাড়িতে বোধ করি তখনও মিনিট 5 বিলম্ব ছিল। অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল, ওই যে। তলোয়ারকর ঘাড় ফিরাইতেই বুঝিল এই সেই গিরিশ মহাপাত্র। সেই বাহারে জামা, সেই সবুজ রঙের ফুল মোজা, সেই পামসু এবং ছড়ি। প্রভেদের মধ্যে, পার্থক্যর মধ্যে এখন কেবল সেই বাঘ আঁকা রুমালখানি বুক পকেট ছাড়িয়া তাহার কণ্ঠে জড়ানো। মহাপাত্র এই দিকেই আসিতেছিল। সম্মুখে আসিতেই অপূর্ব ডাকিয়া কহিল, হে গিরিশ, আমাকে চিনতে পারো? কোথায় চলেছ? গিরিশ শশব্যস্তে একটা মস্ত নমস্কার করিয়া কহিল, আগে চিনতে পারি বই কি বাবুমশাই। কোথায় আগমন হচ্ছেন? অপূর্ব সহাস্যে কহিল, আপাতত ভামো যাচ্ছি।
তুমি কোথায়? গিরিশ কহিল, আগে এনাংজাং থেকে দুজন বন্ধু লোক আসার কথা ছিল। আমাকে কিন্তু বাবু ঝুটমুট হয়রান করা। হ্যাঁ, আনে বটে কেউ কেউ আপিং সিদ্ধি নুকিয়ে, কিন্তু আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ। বলি, কাজ কি বাপু জোচ্চুরিতে? কথায় বলে পরধর্ম ভয়াবহ। ললাটার লেখা তো খণ্ডাবে না। এ কি বলছে যে এনানজাং থেকে দুজন বন্ধু লোক আসার কথা ছিল, আমাকে কিন্তু বাবু জোটমোট হয়রান করা। কেউ কেউ আফিম সিদ্ধি লুকিয়ে লুকিয়ে আনে, কিন্তু আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ। বলি, কাজ কি বাপু জোচ্চুরিতে? কথায় বলে পরধর্ম ভয়াবহ। আমি অধর্মের কাজ করি না, আমি ধর্মের পথে চলি। ললাটের লেখা তো খণ্ডাবে না, কপালে যা আছে সে কিন্তু কখনো খণ্ডাবে না। অপূর্ব হাসিয়া কহিল, আমারও তো তাই বিশ্বাস, কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে। আমি পুলিশের লোক নই, আফিম সিদ্ধির কোনো ধার ধারিনি। সেদিন কেবল তামাশা দেখতেই গিয়েছিলাম। তলোয়ারকর তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে দেখিতেছিল। কহিল, বাবুজি मैंने आपको तो जरूर कहा देखा। গিরিশ কহিল, আশ্চর্য নেই হ্যাঁ বাবু সাহেব, নকরির জন্য চাকরির জন্য কেত্তা জায়গায় তো ঘুমতা হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছি। অপূর্বকে বলিল, কিন্তু আমার ওপর মিথ্যে সন্দেহ রাখবেন না বাবু মশাই, আপনাদের নজরে পড়লে চাকরি একটাও জুটবে না। বামুনের ছেলে, বাংলা লেখাপড়া শাস্ত্র টাস্ত্র সবই কিছু না কিছু শিখেছিলাম, কিন্তু এমন অদৃষ্ট যে, এমন খারাপ কপাল যে, বাবু মশাই আপনারা লাগিয়ে নাও লাইনটা। অপূর্ব কহিল, আমি ব্রাহ্মণ। আগে তাহলে নমস্কার, এখন তবে আসি বাবু সাহেব। রাম রাম বলিতে বলিতে গিরিশ মহাপাত্র একটা উদ্গত কাশির বেগ সামলাইয়া লইয়া ব্যগ্রপদে সম্মুখের দিকে অগ্রসর হইয়া গেল। এমন একটা ভাব করছে, এমন একটা রিপ্রেজেন্ট করছে, তুমি সন্দেহ না করো। অপূর্ব কহিল, এই সব্যসাচীর পিছনে কাকাবাবু সদল বলে এদেশ ওদেশ করে ঘুরে বেড়াচ্ছেন তলোয়ারকর বলিয়া সে হাসিল, কিন্তু এই হাসিতে তলোয়ারকর যোগ দিল না। পরক্ষণেই বাঁশি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিলে সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল, হ্যান্ডশেক। কিন্তু তখনও মুখ দিয়া তাহার কথা বাহির হইল না। নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না, কিন্তু করিলে দেখিতে পাইত এই মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের ওপরে, মানে কপালের ওপরে যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়িয়াছে। একজন মেঘের ছায়া এসে পড়েছে, এবং সেই সুদূর দুর্নিরীক্ষ লোকেই, দুর্নিরীক্ষ মানে যেটা নিরীক্ষণ করা যায় না এমন, তাহার সমস্ত মনশ্চক্ষু একেবারে উধাও হইয়া গিয়াছে। তার মনের চক্ষু একেবারে যেন উধাও হয়ে গেছে, গভীর চিন্তায় সে যেন মগ্ন। দুর্নিরীক্ষ মানে অতি কষ্টে যেটা নিরীক্ষণ করা যায়। অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, তাহার কামরায় আর কেহ লোক ছিল না। সন্ধ্যা উত্তীর্ণ হইলে সে পিরান, পিরান মানে ঢিলে জামা বিশেষ, পিরানের মধ্য হইতে পৈতা বাহির করিয়া বিনা জলেই সায়ং সন্ধ্যা সমাপন করিল, মানে সন্ধ্যা আহ্নিক সম্পন্ন করল, এবং যে সকল ভোজ্য বস্তু শাস্ত্রমতে স্পর্শ দোষে দুষ্ট না জানিয়া সে সঙ্গে আনিয়াছিল, পিতলের পাত্র হইতে বাহির করিয়া আহার করিল। জল ও পান তাহার ব্রাহ্মণ আর্দালি পূর্বাহ্নেই রাখিয়া গিয়াছিল, এবং শয্যাও সে প্রস্তুত করে দিয়া গিয়াছিল। অতএব রাত্রির মতো অপূর্ব ভোজনাদি শেষ করিয়া হাত মুখ ধুইয়া পরিতৃপ্ত সুস্থ চিত্তে শয্যা আশ্রয় করিল। খুব ভালো করে বোঝো, যেসব বস্তু স্পর্শ দোষে দুষ্ট নয়, যেমন ধরো শশা, তাহলে কি মানে ছালটা তো ছাড়ানো যায় না, কিন্তু ধরো খেজুর, এটা ছুলে আর খাওয়া যাবে না, ব্রাহ্মণ একটু ছোঁয়াছুঁয়ির ব্যাপারটা তো আছেই। কলা যেমন খুলে বা গোলটা খুলে খাওয়া যায়, তো এটা স্পর্শ দোষে দুষ্ট নয়, এরম ব্যাপার আর কি। এবং ঘুমিয়ে বলল, তাহার ভরসা ছিল প্রভাতকাল পর্যন্ত, আর তাহার নিদ্রার ব্যাঘাত ঘটিবে না, আর তাহারকেও নিদ্রার ব্যাঘাত ঘটিবে না। কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। সেই রাত্রির মধ্যে বার তিনেক তাহার ঘুম ভাঙাইয়া পুলিশের লোক তার নাম ও ধাম ও ঠিকানা লিখিয়া লইয়াছে। একবার সে বিরক্ত হইয়া প্রতিবাদ করায় বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কটু কণ্ঠে জবাব দেয়, তুমি তো ইউরোপিয়ান নও। অপূর্ব কহে, না, কিন্তু আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, রাত্রে তো আমার তুমি ঘুমের বিঘ্ন করিতে পারো না। সে হাসিয়া বলে, অনিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য। আমি বলিস, ইচ্ছা করলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। সম্পাদিত।
মানে পুরো অংশটা তোমাদের পাঠ্য নয়। মানে আলটিমেটলি বোঝো, ইংরেজদের অধীনে কাজ করছে কিন্তু কোনো সম্মান নেই, যখন তখন নামিয়ে দিতে পারে, কোনো বিশ্বাস নেই। এই যে সম্মান ছাড়া বাঁচা, এটা অপূর্ব কোনো সময় মেনে নিতে পারেনি। বোঝা গেল? পথের দাবি, পথ আমাদের, সে পথে কিন্তু আমাদের কোনো দাবি নেই। সেই দাবি আদায়ের জন্য বিপ্লবীরা কিন্তু কম পরিশ্রম করেনি, প্রচুর প্রচুর পরিশ্রম করেছে। সব্যসাচী মল্লিক সেই বিপ্লবীদের একজন প্রতিনিধি মাত্র, গিরিশ মহাপাত্র ছদ্মবেশ ধারণকারী। কিন্তু তাদের যে জীবন সংগ্রাম, তাদের যে লড়াই, সে লড়াইয়ের একটা খণ্ডচিত্র তোমরা তোমাদের এই পাঠ্য অংশে কিন্তু পেলে। সাহিত্য সমাজের দর্পণ, সমাজে যা ঘটে সাহিত্যে তা প্রতিফলিত হয়, এখানেও কিন্তু সেই প্রতিফলন আমরা লক্ষ্য করলাম। বোঝা গেল? তোমাদের যা সমস্যা আছে তোমরা আমায় জানাও। খুব ভালো থেকো। বেঙ্গলি ক্লাসরুম তোমাদের ফেসবুক পেজ, সেই পেজ থেকেও তোমরা ঘুরে আসতে পারো। ঠিক আছে, নাও টাটা। নমস্কার বন্ধুরা, এসে গেছি আমি সোনু। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো, যাতে রোজ আমার সঙ্গে তোমরা দেখা করতে পারো। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলো না, আর অবশ্যই নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।